বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ক্র্যাচে ভর দিয়ে তিনি হাঁটেন, কিন্তু অসাধারণ তার মনোবল, অনমনীয় তার দৃঢ়তা, অদম্য তার সাহস, একই সঙ্গে প্রখর বিশ্লেষণ শক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের জট যে তিনি খুলেছেন, মোকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়, তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তোপসে, অনেকটাই সেরকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু। সন্তু আর কাকাবাবুর দুর্ধর্ষ অভিযানের নানান কাহিনী নিয়েই দু মলাটের মধ্যে খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে কাকাবাবু সমগ্র। নতুন অ্যাডভেঞ্চারের অপেক্ষায় কাকাবাবু ও সন্তু সব সময় রেডি। কাকাবাবু যেখানে, সন্তু সেখানে। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে আমার বিশেষ নিবেদন, কাকাবাবু সমগ্র ভলিউম 6 থেকে একটি গল্প, কাকাবাবুর চোখে জল। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের দ্বিতীয় পর্বটি তাহলে শুনে নেওয়া যাক। জয়ন্তী কাঁদতে শুরু করলেন। রিনি বলল, মা, তুমি ঠিক 10 মিনিট কাঁদতে পারো, তারপর আর কাঁদবে না। বাবার সামনে একদম কান্নাকাটি করবে না। সিদ্ধার্থ বলল, এখন কান্নাকাটি করলে আমরা ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবো না। স্নিগ্ধা বলল, এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না, বিল্টু তাকে অন্য লোক ধরে নিয়ে গিয়েছে। খবরের কাগজে এরকম ঘটনা প্রায়ই পড়ি, কিন্তু আমাদের বাড়িতে। সিদ্ধার্থ বলল, লোকটার কি আস্পর্ধা, বলে কিনা ব্যবসার ব্যাপার। আগে ছিল ছেলে ধরা, রাস্তা থেকে ছোট ছেলেদের ধরে নিয়ে পালাতো, তারপর শুরু হলো অ্যাবডাকশন। রিনি বলল, অপহরণ আর পণ মুক্তি। সিদ্ধার্থ বলল, আর এখন একেবারে খোলাখুলি ছেলে বিক্রির ব্যবসা। আগে বাবা মায়ের কাছে টাকা চাইবে, মা বাবা টাকা দিতে না পারলে বাইরে বিক্রি করে দেবে। স্নিগ্ধা বলল, পুলিশ কিছুই করতে পারে না। সিদ্ধার্থ বলল, ওই যে পুলিশে খবর দিলেই মেরে ফেলার ভয় দেখায়, সেই ভয়েই বাবা মায়েরা পুলিশের কাছে যায় না। স্নিগ্ধা বলল, দু একটা বাচ্চাকে তো সত্যি সত্যি মেরেও ফেলে, কাগজে যে বেরোলো গত সপ্তাহেই সোনারপুরে। রিনি বলল, আহ দিদি, ওইসব কথা এখন ছাড়ো। সে মায়ের দিকে তাকিয়ে ইঙ্গিত করলো। জয়ন্তী কান্না থামিয়ে উদ্ভ্রান্তের মতো বললেন, 20 লাখ টাকা আমরা কোথায় পাবো? অত টাকা দিতে না পারলে আমার সব গয়না বিক্রি করে দেবো, তাতে কত টাকা হবে? স্নিগ্ধা বলল, আমার গয়নাও সব বিক্রি করে দেব মা। সিদ্ধার্থ বলল, গয়না বিক্রি করেও হবে না, আরো অনেক টাকা লাগবে। রিনি বলল, এখন তো বাবাকে ফোন করতেই হয়। সিদ্ধার্থ বলল, হ্যাঁ করো, তবে সবটা বলার দরকার নেই, শুধু জিজ্ঞেস করো উনি কখন ফিরবেন। আর বলতে পারিস মায়ের একটু শরীর খারাপ হয়েছে, কিংবা বলতে পারিস আমরা এসেছি। ফোন করতেই অমিতাভ বললেন, এই তো আমি বেরোচ্ছি, আমার কাজ হয়ে গিয়েছে, কিছু খাবার টাবার নিয়ে আসবো, বিল্টু চাইনিজ খেতে চেয়েছিল। রিনি বলল, না বাবা, খাবার আনতে হবে না, আজ বাড়িতে অনেক রান্না হয়েছে। অমিতাভ জিজ্ঞেস করলেন, বিল্টু কি করছে, পড়ছে না ছবি আঁকছে? রিনি বলল, বিল্টু একটুখানি পাশের বাড়ি গিয়েছে। ফোনটা রেখে দিয়েই রিনি ওড়না দিয়ে চোখ চাপা দিল। স্নিগ্ধা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এবার তুই কাঁদছিস, মনটাকে শক্ত কর। ওড়না সরিয়ে রিনি ধরা গলায় বলল, বাবার কাছে আমি কখনো মিথ্যে কথা বলি না। সিদ্ধার্থ বলল, একটা কাজ কর রিনি, ওই টেপটা চালাতো, কথাগুলো আর একবার শুনি। রেকর্ডিং বেশ পরিষ্কার হয়েছে, টেলিফোনের লোকটার গলা স্পষ্ট বোঝা যায়। সবটা শোনার পর সিদ্ধার্থ ভুরু কুঁচকে বলল, জানিস রিনি, লোকটা যখন এইসব ভয় দেখাচ্ছে, তখন আমি মনে মনে ভাবছিলাম এখনই কাকাবাবুকে খবর দিতে হবে,
কাকাবাবু ঠিক একটা কিছু উপায় বার করবেন। তখনই লোকটা ঠিক যেন আমার মনের কথা বুঝতে পেরেই বলল, রাজা রায়চৌধুরীকে খবর দেওয়া চলবে না। ভাবতো ব্যাপারটা, এরকম একটা কাণ্ড হয়েছে, অথচ কাকাবাবুর সঙ্গে আলোচনাও করতে পারবো না। রিনি বলল, আমরা কাকাবাবুকে কোনো খবর দেব না, কিন্তু উনি নিজেই যদি জেনে যান। স্নিগ্ধা জিজ্ঞেস করলো, নিজে কি করে জেনে যাবেন? রিনি বলল, সন্তু এ পাড়ায় প্রায়ই আসে, ওর বন্ধু জোজোর বাড়ি তো পাশের রাস্তায়। যদি কাল এসে পড়ে সন্তু, জোজোকে সঙ্গে নিয়েও আসতে পারে, তখন নিশ্চয়ই বিল্টুকে দেখতে চাইবে। কাল শনিবার, বিল্টুর স্কুল ছুটি, তখন সন্তুকে আমরা কি বলবো? সিদ্ধার্থ বলল, সন্তু বুদ্ধিমান ছেলে, আমাদের ব্যবহার দেখেই বুঝে যাবে যে কিছু গন্ডগোল হয়েছে। রিনি বলল, প্রাইজ নিতে বিল্টুর দিল্লি যাওয়ার কথা, কাকাবাবু বলেছেন তিনিও ঠিক ওই সময় কি একটা কাজে দিল্লি যাবেন। কাকাবাবু বিল্টুর সঙ্গে একই প্লেনে যেতে চান। সিদ্ধার্থ বলল, সন্তু বুঝে যাক কিংবা কাকাবাবু জেনে যাক, যাই হোক, তখন কাকাবাবুকে স্পষ্ট বলে দিতে হবে তিনি যেন কোনো ক্রমেই এর মধ্যে মাথা না গলান, আগে বিল্টুকে ফিরিয়ে আনতে হবে। জয়ন্তী বললেন, স্কুল থেকে ফিরলেই বিল্টুর খিদে পায়, আজ এখনো কিছু খায়নি। রিনি বলল, ওরা নিশ্চয়ই খেতে দিয়েছে। জয়ন্তী এবার রক্ত চক্ষে বললেন, ওরা খেতে দেবে? ওরা অমানুষ, শয়তান, একটা ছোট ছেলেকে তার মার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। এবার সিঁড়িতে পায়ের শব্দ হলো। অমিতাভ ওপরে উঠে এসে দেখলেন বসার ঘরে মেঝেতে সকলে বসে আছে। সকলে একসঙ্গে তাকালো তার দিকে। কোটটা খুলতে খুলতে অমিতাভ বললেন, খুব আড্ডা হচ্ছে বুঝি তোমাদের? বিল্টু এখনো ফেরেনি পাশের বাড়ি থেকে? সিদ্ধার্থ অমিতাভকে স্যার বলে ডাকে, কারণ অমিতাভ একসময় সিদ্ধার্থদের কলেজে পড়াতেন। সিদ্ধার্থ বলল, স্যার আপনি আগে বসুন, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে, আপনি কি চা খাবেন? অমিতাভ ভুরু কুঁচকে বললেন, না, চা খাবো না, জরুরি কথা কি বলো তো? রিনি তাড়াতাড়ি এক গ্লাস জল এনে বাবার হাতে দিল। সিদ্ধার্থ বলল, আমার কিছু টাকা দরকার। অমিতাভ আবার বললেন, টাকার দরকার কেন? ব্যবসা ট্যাবসা করবে নাকি? কত টাকা? সিদ্ধার্থ বলল, বেশ কিছু টাকা, অন্তত 20 লাখ। অমিতাভ এবার হেসে ফেললেন। জলের গেলাসে এক চুমুক দিয়ে তিনি বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? 20 লাখ টাকা তো আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। গত মাসেই বাড়িটা সারালাম, হাতে প্রায় কিছুই নেই, বড় জোর 1-1.5 লাখ টাকা দিতে পারি। রিনি বলল, বাবা 20 লাখ টাকা জোগাড় করতেই হবে। এবার অমিতাভ বেশ অবাক হলেন। ঘাড় ঘুরিয়ে রিনির দিকে তাকিয়ে বললেন, তুই আবার টাকার কথা কি বলছিস? কি ব্যাপার বলতো? রিনি বলল, বাবা আমি একটা টেপ শোনাচ্ছি, আগে মন দিয়ে শোনো। সে টেপটা চালিয়ে দিল। অমিতাভ একটুখানি শুনেই বলল, এটা কি কোনো নাটক নাকি? এটা এখন শুনতে হবে কেন? সিদ্ধার্থ বলল, স্যার একটু শুনুন প্লিজ প্লিজ। এবার শুনতে শুনতে তিনি সোজা হয়ে বসলেন। টেপটা শেষ হতেই তিনি গর্জন করে উঠলেন, কি বিল্টুকে এরা ধরে রেখেছে? এরা কোন রাস্কেলের দল? আমি এখনই পুলিশ কমিশনারকে ফোন করব, পুলিশ দিয়েই ওদের শায়েস্তা করতে হবে। জয়ন্তী বলল, না না, আগে পুলিশ না, পুলিশ না, আগে বিল্টুকে বাঁচাতে হবে, তারপর ওদের শাস্তি। এখন যেমন করে হোক টাকা জোগাড় করতে হবে। অমিতাভ খানিকটা ভ্যাবাচাকা খেয়ে সকলের মুখের দিকে তাকাতে লাগলেন। আপন মনে বললেন, অত টাকা? বিল্টু, এখন আমি কি করব? 1 মিনিট সকলে চুপ। তারপর জয়ন্তী বললেন, আমার সব গয়না বিক্রি করে দেবো, তাছাড়া ব্যাংকে যা আছে, অফিস থেকে যা পাও, আর বাকিটা ধার করতে হবে। অমিতাভ বললেন, কে ধার দেবে টাকা? সিদ্ধার্থ বলল, অনেক মারোয়ারি ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার পাওয়া যায় শুনেছি। অমিতাভ রিনিকে বললেন, কাগজ কলম নিয়ে আয়, হিসেব করে দেখি। এই সময় ফোন বেজে উঠল। স্নিগ্ধা ফোনটা ধরেই বলল, হ্যালো। তারপর বলল, আপনি 1 মিনিট ধরুন। ফোনে হাত চাপা দিয়ে সে ফিসফিস করে বলল, কাকাবাবু কাকাবাবু।
সকলে পাথরের মূর্তির মতো চুপ করে চেয়ে রইল। কাকাবাবু নিজে থেকে সাধারণত ফোন করেন না, কখনো তার ফোন এলে সকলেরই কত আনন্দ হয়, আজ ভয় হচ্ছে। সিদ্ধার্থ বলল, কথা বলো। কতক্ষণ ধরে থাকবেন উনি? কিছু একটা বলে দাও। স্নিগ্ধার কাছ থেকে ফোনটা নিয়ে রিনি বলল, হ্যালো কাকাবাবু, কেমন আছো তুমি? কাকাবাবু বললেন, ভালো আছি। ফোনটা কে ধরেছিল রে? রিনি বলল, আমার দিদি, তোমার গলা চিনতে পারেনি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, বিল্টু কোথায় রে? আমি একটু ওর সঙ্গে কথা বলবো। রিনি বলল, বিল্টু? ও তো পাশের বাড়িতে, ওকে ডাকতে পাঠিয়েছি। কখন আসবে কে জানে? কাকাবাবু বললেন, ও তো দেখছি পাশের বাড়িতেই বেশি সময় থাকে। রিনি বলল, পাশের বাড়িতে একটা মেয়ে তো বিল্টুর সঙ্গে একই ক্লাসে পড়ে, সেও ছবি আঁকে। বিল্টু তাই। কাকাবাবু বললেন, বিল্টুর দিল্লি যাওয়া কবে ঠিক হলো? রিনি বলল, এখনো দিন ঠিক হয়নি, খুব সম্ভবত সামনের সপ্তাহে দিল্লি থেকে টিকিট পাঠাবে। কাকাবাবু বললেন, তারিখটা আমার জানা দরকার, আমিও সেদিন দিল্লি যাব। আর শোনো, বিল্টুকে আমি একটা মাউথ অর্গান উপহার দেব বলেছিলাম, সেটা আমি কিনে ফেলেছি। সেটা আমি বিল্টুকে নিজের হাতে দিতে চাই। কাল সকালে আমি বেরোবো। কাল আমি তোমাদের বাড়ি যাব। রিনি চেঁচিয়ে উঠল, কাল সকালে? না না কাকাবাবু, কাল সকালে এসো না। ঘরের সকলে একেবারে চুপ, যেন নিঃশ্বাস ফেলতেও ভুলে গিয়েছে। সকলে তাকিয়ে আছে ফোনটার দিকে। কাকাবাবু কিছু বলার আগেই রিনি গলার আওয়াজ বদলে ফেলে বলল, মানে কাকাবাবু, বলছি কি, কাল সকালবেলা আমরা সকলে মিলে চিড়িয়াখানা যাচ্ছি, তো তাই তোমাকে আসতে বারণ করলাম। কাকাবাবু বললেন, ঠিক আছে, বিকেলবেলা যাব। রিনি বলল, বিকেলবেলা মানে তো দুপুরে তো দিদিদের বাড়ি নেমন্তন্ন আছে, কখন ফিরবো ঠিক নেই। আমি তোমাকে ফোন করব। কাকাবাবু কি বুঝলেন কে জানে, আর কিছু না বলে ফোন রেখে দিলেন। রিনি দুহাত জোর করে বলল, কাকাবাবু, আমাকে ক্ষমা করো, এত মিথ্যে কথা আমি জীবনে বলিনি। কিন্তু তার দু চোখ দিয়ে জল গড়াচ্ছে। 24 ঘন্টা কেটে গিয়েছে, বিল্টু বাড়িতে নেই। এরকম আগে কখনো হয়নি। কাল রাত থেকে এ বাড়ির কেউ কিচ্ছু খায়নি, কেউ শুতেও যায়নি, শুধু শেষ রাতে বসে বসেই ঘুমে চোখ ঢুলে এসেছিল। পুলিশে খবর দেওয়ার কোনো উপায় নেই, অন্য কাউকে কিছু জানানোও চলবে না। পাশের বাড়ির মেয়ে দুটিকে জানিয়ে দেওয়া হয়েছে যে বিল্টুর খোঁজ পাওয়া গিয়েছে, সে আছে তার মামার বাড়িতে। রান্না করে দেওয়ার জন্য এক রান্না মাসি আসে রোজ সকালে। আজ তাকে ছুটি করে দেওয়া হয়েছে। কখন কোন কথা সে শুনে ফেলবে, তারপর বাইরে গিয়ে বলে দেবে, তাই দরকার নেই। সেই জন্য রান্নাও বন্ধ। বাড়িতে পাউরুটি আছে, ফ্রিজে আছে ডাল। দুপুরের দিকে স্নিগ্ধা ডাল গরম করে এনে সকলকে জোর করে একটু একটু খাওয়ালো। অমিতাভ আর সিদ্ধার্থ অনবরত আলোচনা করে যাচ্ছে, কোথা থেকে টাকা জোগাড় করা যাবে। টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মাঝে মাঝেই ফোন বেজে উঠছে। প্রতিদিনই তো কত ফোন আসে, আজ ফোন বাজলেই সকলে প্রথমে ভয় কেঁপে উঠছে। ওরা আবার কি বলবে কে জানে। এ পর্যন্ত সবই অন্য লোকেদের ফোন, কারো সঙ্গে বেশি কথা বলছে না। রিঙ্কু মাসি প্রত্যেক দিন দুপুরবেলা জয়ন্তীর সঙ্গে অনেকক্ষণ গল্প করেন, অন্তত 40 মিনিট। আজ জয়ন্তী 2-4টে কথা বলেই বললেন, দিদি, আজ আমার খুব ঘুম পাচ্ছে, আমি তোমাকে পরে ফোন করব। হ্যাঁ, আমরা সকলে ভালো আছি, ফোনটা খালি রাখতে হবে। কখন ওদের ফোন আসবে ঠিক নেই। সেই ফোন এলো সন্ধেবেলা। গম্ভীর গলা শুনেই সিদ্ধার্থ ফোনটা দিয়ে দিল অমিতাভকে। গম্ভীর গলা জিজ্ঞেস করলো, কে কথা বলছেন? অমিতাভ বললেন, আমি বিল্টুর বাবা। লোকটি বলল, গুড, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে কথা বলা দরকার। টাকার কথা আপনি শুনেছেন নিশ্চয়ই? অমিতাভ বললেন, আগে বলুন আমার ছেলে কেমন আছে। লোকটা বলল, কি যেন নাম ছেলেটার? গেরুয়াধ্বজা? অমিতাভ বললেন, নীলোধ্বজ। লোকটা ধমক দিয়ে বলল, এত শক্ত নাম রাখেন কেন? অমিতাভ বললেন, ওর একটা ডাকনামও আছে।
লোকটা বলল, যতবার ওকে জিজ্ঞেস করি তোর ডাকনাম কি, ততবার বলে কুশগাজি। অমিতাভ বললেন, কুশগাজি? সে আবার কি? ওর নাম নীলোধ্বজ। অচেনা লোক ওর ডাকনাম ধরে ডাকলে ও উত্তর দেয় না। কাল থেকে ও কিছু খেয়েছে? লোকটা বলল, টোস্ট খেয়েছে, আলু ভাজা খেয়েছে, একটা চকলেট দেওয়া হয়েছিল সেটা খায়নি, নিতেই চায়নি। অমিতাভ জিজ্ঞেস করলেন, রাতে ঘুমিয়েছে? লোকটা আবার ধমক দিয়ে বলল, ঘুমোবে না কেন? সব ছোট ছেলেই রাত্রে ঘুমোয়, একবারও কান্নাকাটি করেনি। অমিতাভ বললেন, ও সহজে কাঁদে না, তা আমরা জানি। লোকটা বলল, এসব বাজে কথা থাক, আমার বেশি সময় নেই, এবার কাজের কথা হোক। টাকার জোগাড় হয়েছে। অমিতাভ কাঁচুমাচু হয়ে বললেন, অত টাকা এত তাড়াতাড়ি কি করে জোগাড় করব বলুন তো? আমি তো ব্যবসায়ী নই, একটা মোটামুটি চাকরি করি। লোকটা বলল, সকলেই প্রথমে এই কথা বলে, আরে মশাই, টাকা ছাড়া কি পৃথিবী চলে? আপনি কি করেন তা আমরা ভালোই জানি, সব খোঁজ নিয়েছি। লোকে আপনাকে ধার দেবে, শুনুন, ঠিক 3 দিন সময়। টাকা ভর্তি সুটকেস নিয়ে একজন মাত্র লোক যাবে। ঠিক কটার সময় আর কোথায় তা পরশুদিন বলে দেব। অমিতাভ জিজ্ঞেস করলেন, মাত্র 3 দিন? তার মধ্যে যদি পুরো টাকাটা জোগাড় করতে না পারি? লোকটা জোরে ধমক দিয়ে বলল, আবার ওই কথা? 1 পয়সাও কমাবো না। আপনার ছেলেকে ফেরত চান কি চান না বলুন। অমিতাভ অমনি ব্যস্ত হয়ে বললেন, নিশ্চয়ই ফেরত চাই, তার যেন কোনো ক্ষতি না হয়। লোকটা বলল, ও ছেলেকে এখনই আরব দেশে বিক্রি করে দিলে অনেক বেশি দাম পাবো। উটের দৌড়ের জন্য ওরা ছোট ছেলে চায়, তবে আমরা বাবা মাকেই অফার দিই প্রথমে, সেই জন্য আর 3 দিন সময় দিয়েছি। দেরি হলে ও ছেলেকে আর জীবনেও দেখতে পাবেন না। অমিতাভ বললেন, না না না, আমি চেষ্টা করছি। লোকটা বলল, তাই করুন। আপনারা পুলিশে খবর দেননি তা আমরা জানি, কিন্তু ওই খোঁড়া লোকটা রাজা রায়চৌধুরী, তাকে খবর দেননি তো? অমিতাভ বললেন, না, তিনি কিছুই জানেন না। লোকটা বলল, গুড, ওই লোকটার সব কিছুতে মাথা গলানো অভ্যেস। এবার মাথা গলাতে এলে ওর মাথাটা কেটে ফেলবো, আর আপনার ছেলেরও। ঠিক আছে, পরশুদিন আবার কথা হবে। ফোনটা রেখে দিয়ে অমিতাভ অন্যদের দিকে তাকিয়ে বললেন, আর মোটে 3 দিন সময় দিয়েছে। সিদ্ধার্থ বলল, যেভাবেই হোক টাকাটা জোগাড় করতেই হবে। আপনার মনে নেই, গত বছর একটা কোম্পানির বড় সাহেব, তিনি মর্নিং ওয়াকে বেরিয়ে গিয়েছিলেন, সেখান থেকে তাকে কয়েকজন কিডন্যাপ করে। ঠিক এই রকমই পুলিশে খবর দিতে ভয় দেখানো হয়েছিল। ওর বাড়ির লোক মোটা টাকা মুক্তিপণ দিয়ে লোকটাকে উদ্ধার করেন। তারপর পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ কয়েকজনকে ধরেছে, কিছু টাকাও ফেরত পাওয়া গিয়েছে। আমাদেরও সেই রকম করতে হবে। অমিতাভ হতাশভাবে বললেন, আগে টাকা চাই। অত টাকা? রিনি বলল, একটা ব্যাপার বুঝতে পারছি না, ডাক্তার সুপ্রিয় রায় নামে একজন যে আগে ফোন করেছিল, বিল্টুকে একটু পরেই ফেরত দেওয়ার কথা বলেছিল, সে কোথায় গেল? জয়ন্তী বলল, সে ধাপ্পা দিয়েছে। রিনি বলল, কিন্তু সে বিল্টুর কথা জানে, কোন স্কুলে পড়ে তাও জানে। সিদ্ধার্থ বলল, সে লোকটাও ওদেরই দলের। তোমাকে ফোন করে ওই কথা বলেছিল কেন জানো? যাতে তোমরা আগেই পুলিশে খবর না দাও। ততক্ষণে বিল্টুকে ওরা অনেক দূরে সরিয়ে ফেলেছে। অমিতাভ উঠে দাঁড়িয়ে বললেন, বদমাইশের দল, আমি এখন বেরোচ্ছি, দেখি কোথায় কোথায় টাকা পাওয়া যায়। জোজো দোতলায় উঠে এসে দেখল কাকাবাবুর ঘরের দরজা বন্ধ। সে বাইরে থেকে দুবার ডাকলো, কাকাবাবু, কাকাবাবু। কোনো উত্তর নেই। সে আবার বলল, কাকাবাবু, আমি জোজো। তাও কোনো উত্তর নেই। জোজো আস্তে আস্তে জিজ্ঞেস করলো, কাকাবাবু, আপনি ব্যস্ত আছেন? এবারে ভেতর থেকে শোনা গেল কাকাবাবুর গলা। তিনি বললেন, না, ব্যস্ত নেই, কিন্তু দরজা খুলতে ইচ্ছে করছে না, তুমি পরে এসো। জোজো অবাক হয়ে কয়েকবার চোখ পিটপিট করলো, তারপর পা টিপে টপে উঠে গেল উপরে। বিছানায় চিত হয়ে শুয়ে
বুকের ওপর বই রেখে পড়ছে সন্তু, আর একটা গান বাজছে মিউজিক সিস্টেমে। জোজো ঘরে ঢুকে বলল, ব্যাড হ্যাবিট, ব্যাড হ্যাবিট। শুয়ে শুয়ে বই পড়া মোটেই ভালো নয়। তাহলে আর চেয়ার টেবিল বানানো হয়েছে কেন? সন্তু বলল, তুই যে বিছানায় বসে ব্রেকফাস্ট খাস, তাহলে খাওয়ার টেবিল থাকে কেন বাড়িতে? জোজো বলল, ওটা হচ্ছে রোমান স্টাইল। রোমের বড় বড় লোকেরা বিছানায় শুয়ে শুয়ে খেত আর বিরাট বিরাট ঢেকুর তুলত। আমার অবশ্য ঢেকুর ওঠে না। সন্তু বলল, রবীন্দ্রনাথ ঠাকুর শুয়ে শুয়ে লিখতেন আর পড়তেন। জোজো জিজ্ঞেস করলো, তুই বুঝি রবীন্দ্রনাথ ঠাকুরকে শুয়ে শুয়ে পড়তে দেখেছিস? সঙ্গে সঙ্গে সন্তু বলল, তুই বুঝি সেকালে রোমের লোকেদের শুয়ে শুয়ে খেতে দেখেছিস? জোজো বলল, হ্যাঁ দেখেছি, সিনেমায়। সন্তু উঠে বসে জিজ্ঞেস করলো, তুই আমার শরদিন্দু গ্রন্থাবলীটা ফেরত এনেছিস? জোজো বলল, এখনো শেষ হয়নি, আস্তে আস্তে পড়ছি। সন্তু বলল, তোর কাছে আমার অনেক বই জমে যাচ্ছে জোজো। জোজো বলল, আমি একসঙ্গে 3-4টে বই পড়ি, একবার এ বইয়ের 2 পাতা, আবার বিকেলে আর একটা বইয়ের 3 পাতা। হঠাৎ কথা থামিয়ে জোজো সন্তুর দিকে একটুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, কাকাবাবুর কি হয়েছে রে সন্তু? সন্তু বলল, কেন, তুই কি দেখলি? জোজো বলল, দরজা বন্ধ। এই সময় কোনোদিনও তো দরজা বন্ধ থাকে না। আমাকে দেখলেই জিজ্ঞেস করেন, নতুন খবর কি জোজো সাহেব? আজ আমি ডাকলাম তবু দরজা খুললেন না। সন্তু বলল, আজ কাকাবাবুকে ডিস্টার্ব করা চলবে না, ওর খুব মন খারাপ। আমাদের বাড়ি শুদ্ধ সকলের মন খারাপ। কাকাবাবু কারো সঙ্গে কথা বলতে চাইছেন না। জোজো ভুরু কুচকে বলল, বাড়ি শুদ্ধ সকলের মন খারাপ? কেন রে, কি হয়েছে? সন্তু বলল, সেটা আর কাউকে জানানো নিষেধ। তোকে বললে তো তুই দুনিয়া শুদ্ধ লোককে জানিয়ে দিবি। জোজো বলল, আই প্রমিস। সন্তু বলল, তুই বিল্টুকে চিনিস তো? আমাদের বাড়িতে প্রায়ই আসে। জোজো বলল, বিল্টুকে চিনবো না কেন? ও তো ছবি এঁকে একটা দারুণ প্রাইজ পেয়েছে। কি হয়েছে বিল্টুর? সন্তু বলল, বিল্টুকে পাওয়া যাচ্ছে না, মানে তাকে কিডন্যাপ করা হয়েছে। সাংঘাতিক একদল লোক 20 লক্ষ টাকা চেয়েছে। টাকাটা ঠিক সময় না পেলে। জোজো বলল, এই ব্যাপার, এই জন্য কাকাবাবু শুধু শুধু মন খারাপ করবেন কেন? তিনি তো ইচ্ছে করলেই লোকগুলোকে ধরে ফেলতে পারেন। সন্তু বলল, না শোন, আজ ভোরবেলা সিদ্ধার্থদা ফোন করেছিলেন, আমাকে বললেন খবরটা জানাননি বলে খুব খারাপ লাগছে, কিন্তু লোকগুলো শর্ত দিয়েছে পুলিশকে খবর দেওয়া চলবে না, আর কাকাবাবুকে কিছুতেই এর মধ্যে জড়ানো যাবে না। এমনকি কাকাবাবু এখন বিল্টুদের বাড়িতেও যেতে পারবেন না। কাকাবাবু কিছু করতে গেলেই ওরা বিল্টুকে মেরে ফেলার ভয় দেখিয়েছে। সিদ্ধার্থদা আমাকে বললেন কাকাবাবুকে এইসব কথা বুঝিয়ে বলতে, ওর টাকা দিয়েই বিল্টুকে ছাড়িয়ে আনতে চান। এই সব কথা শুনে কাকাবাবু কেমন যেন হয়ে গেলেন, একটা কথাও বললেন না। তারপর জোজো, তুই কখনো কাকাবাবুকে কাঁদতে দেখেছিস? জোজো বলল, কোনো দিনও না। কাকাবাবু কাঁদছেন? সন্তু বলল, প্রথমে চোখ দিয়ে জল নেমে এলো, তারপর কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন। একটু পরে সেই যে দরজা বন্ধ করলেন, আর কারো ডাকে সাড়া দিচ্ছেন না। কাকাবাবু বিল্টুকে খুব ভালোবাসেন। জোজো বলল, কাকাবাবু সব ছোট ছেলে মেয়েদেরই ভালোবাসেন। ছোটদের কষ্ট উনি সহ্য করতে পারেন না। এখন কি হবে? সন্তু বলল, সিদ্ধার্থদা বলেছেন আগে যেভাবেই হোক বিল্টুকে উদ্ধার করতে হবে, তারপর ওদের শাস্তির ব্যবস্থা। জোজো বলল, ইস, আমার বাবা এখন এখানে নেই, তিব্বতে গিয়েছেন বিশেষ কাজে। সন্তু বলল, তোর বাবা থাকলে কি হতো? জোজো বলল, বাবা কার্লোসকে বলে দিতেন, কার্লোস এক ধমক দিলেই ওরা সুর সুর করে বিল্টুকে ফেরত দিয়ে যেত। সন্তু জিজ্ঞেস করলো, কার্লোসকে? জোজো বলল, তুই কার্লোসের নাম শুনিসনি? পৃথিবীতে যত কিডন্যাপিং এর দল আছে, কার্লোস হচ্ছে ওদের হেড। তাকে সকলে ভয় পায়। সে যে কোন দেশের লোক, কি জাত, তা কেউ জানে না। সে 28 রকম ছদ্মবেশ ধরতে পারে, 28 রকম ভাষাও জানে, তার মধ্যে বাংলাও বলে ঝরঝর করে। সন্তু আবার তাকে জিজ্ঞেস করলো, তোর বাবা তাকে চিনলেন কি করে?
জোজো বলল, এই সব লোকের একটা কিছু দুর্বলতা থাকে। এমনিতে লোকটা দারুণ সাহসী, 7 বার মিলিটারির হাতে ধরা পড়েও পালিয়েছে, 2 হাতে রিভলভার চালাতে পারে। এমন লোকও ঘুমোলেই খুব ভয়ের স্বপ্ন দেখে, দারুণ ভয়ের স্বপ্ন। ঘুমের মধ্যে ভয় পেয়ে চিৎকার করে ওঠে, তারপর ঘুম ভেঙে যায়, আর ঘুমোতে পারে না, জেগে বসে থাকে। অনেক চিকিৎসা করিয়েছে, কিন্তু কিছুতেই এই ঘুমের মধ্যে ভয় পাওয়ার অসুখটা সারেনি, বুঝলি? তারপর কার্লোস একবার কলকাতায় এসে আমার বাবার নাম শুনে দেখা করতে আসে। না, ভুল বললাম, আমার বাবার নাম আগেই শুনে তারপর কলকাতায় এসেছিল। বাবা তাকে বিশাল্যকরণী গাছের কয়েকটা শিকড় রোজ চিবিয়ে খেতে বলেন। তাতে কি হয় বলতো? অনেক স্বপ্ন দেখা যায়, অনেক স্বপ্ন, আর ভালো ভালো স্বপ্ন। তাই ভয়ের স্বপ্ন আর পাত্তা পায় না। ভালো স্বপ্নগুলো গুতোগুতি করে খারাপ স্বপ্নটাকে তাড়িয়ে দেয়, আর কার্লোস আরাম করে ঘুমোয়। ইস, কার্লোসকে একটা খবর দিতে পারলে কত ভালো হতো। ও কলকাতায় সব গুন্ডা বদমাইশদের চেনে। ও বাবাকে কথা দিয়েছে বাঙালিদের কখনো কোনো ক্ষতি করবে না। সন্তু বলল, তোর কাছে কার্লোসের কথা এই প্রথম শুনলাম। জোজো ঠোঁট উল্টে বলল, এরকম আরো কত আছে, শুনবি আস্তে আস্তে। এখন কথা হচ্ছে, কাকাবাবু মাথা না গলালেও বিল্টুকে উদ্ধার করার জন্য তুই আর আমি কিছু করতে পারি না? সন্তু বলল, কি করতে পারি বল? এক তো কার্লোসকে পাওয়া গেল না। জোজো বলল, দাঁড়া একটু ভাবি। তখন বুলবুলি পিসি এসে ঘরে ঢুকলেন, চিন্তিতভাবে বললেন, এ কি ব্যাপার হচ্ছে রে সন্তু? ছোড়দা যে কিছুতেই দরজা খুলছে না। ব্রেকফাস্ট খেলেন না, কফি খেলেন না, শরীর টরীর খারাপ নাকি? সন্তু বলল, শরীর খারাপ নয়, মন খারাপ। বুলবুলি পিসি বললেন, তা তো জানি, কিন্তু মন খারাপ থেকেই শরীর খারাপ হয়, কিছু না খেলে চলে? সন্তু, একটা কিছু ব্যবস্থা কর। সন্তু খানিকটা অসহায়ভাবে বলল, আমি কি করব বলো তো পিসি? বুলবুলি পিসি বললেন, তুই গিয়ে ডাক, তোর কথা শুনবেন, দরজা খুলবেন। সন্তু বলল, তোমরা কাকাবাবুকে সব সময় হেসে হেসে কথা বলতে দেখো, ওর রাগ তো দেখোনি? ওরে বাবা, ওর রাগের সময় আমিও সামনে দাঁড়াতে ভয় পাই। জোজো বলল, আমি একটা কথা বলবো, চলো সকলে মিলে একসঙ্গে যাই, 3 জনে একসঙ্গে ডাকবো, তাহলে কাকাবাবু ঠিক দরজা খুলতে বাধ্য হবেন। আমি একেবারে সামনে দাঁড়াবো, যদি আমার উপর বেশি রাগ করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি ফটাস করে হেসে দেব। বুলবুলি পিসি বললেন, ফটাস করে হাসি মানে? সেটা আবার কেমন? জোজো বলল, আছে আছে, দেখলে বুঝবে। 3 জনই নিচে নেমে গেল। কাকাবাবুর বন্ধ দরজার সামনে দাঁড়িয়েই 3 জনই একসঙ্গে ডাকলো, কাকাবাবু, ছোড়দা। কোনো উত্তর নেই। কিন্তু সন্তু এবার জোজোর কানে কানে কি যেন বলে দিল। জোজো চেঁচিয়ে বলল, কাকাবাবু, তুমি যদি 2 মিনিটের মধ্যে দরজা না খোলো তাহলে তোমার দাদা পায়ে ব্যথা নিয়েও উঠে আসবেন বলেছেন। প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। কাকাবাবুর ভুরু কোঁচকানো গম্ভীর মুখ দেখে সন্তু সরে গেল পিছনে। কাকাবাবু বললেন, আহ, তোমরা কেন আমাকে বিরক্ত করছো? জোজো বলল, সকলে ভিতরে চলে এসো, ভিতরে চলে এসো। জোজো প্রথমে কাকাবাবুকে প্রায় ঠেলেই ঢুকে পড়ল ঘরের মধ্যে। সন্তুর হাত ধরে টেনে আনলো। বুলবুলি পিসি নিজেই ভেতরে এসে জোজোর দিকে তাকালেন। জোজো বলল, এখনো ফটাস হাসির সময় হয়নি, এখনো কাকাবাবু আলাদা করে আমাকে বকেননি। কাকাবাবু বুলবুলি পিসির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তোমাদের? বুলবুলি পিসি বললেন, বিল্টুর জন্য আমাদের সকলেরই খুব মন খারাপ, কিন্তু সকাল থেকে উপোস করে থাকলে কি কোনো লাভ হবে ছোটদা? তুমি কফিও খাওনি। কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। শুধু মন খারাপ নয় রে বুলবুল, এখন অসহ্য রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে রিভলভারটা নিয়ে এখনই বেরিয়ে গিয়ে ওদের গুলি করে মেরে ফেলি। বুলবুলি পিসি জিজ্ঞেস করলেন, ওদের মানে কাদের? কাকাবাবু বললেন, যারা বিল্টুর মতো ছোট ছেলেদের চুরি করে নিয়ে যায়, মেরে ফেলার ভয় দেখায়, তাদের। বুলবুলি পিসি আবার জিজ্ঞেস করলেন, তাদের তুমি কোথায় পাবে? কাকাবাবু বললেন, তাদের যে আমি খুঁজে বের করব তারও তো উপায় নেই, বিল্টুর বাবা মা তা চায় না। আমি কিছু না করে ঘরের মধ্যে বসে থাকবো?
ওহ, অসহ্য অসহ্য, জোজো বলল। কাকাবাবু, আপনি সত্যি সত্যি তাদের দেখতে পেলেও গুলি করে মেরে ফেলতে পারবেন? আপনি তো কাউকে শেষ পর্যন্ত মারেন না। কাকাবাবু বললেন, আগে পারতাম না, অনেক অপরাধীকেই শেষ পর্যন্ত ক্ষমা করে দিয়েছি, কিন্তু ছোট ছেলে মেয়েদের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের মতো খারাপ মানুষ আর হয় না। তারা মানুষ নয়, অমানুষ, তাদের একেবারে মেরে ফেলা উচিত। কাকাবাবুর পিঠে হাত রেখে বুলবুলি পিসি বললেন, ছোড়দা, রাগে তোমার শরীর কাঁপছে, একটু শান্ত হও, বসো, আমি তোমার ব্রেকফাস্ট এনে দিচ্ছি। কাকাবাবু ইজি চেয়ারে বসে পড়ে চোখের সামনে খবরের কাগজ তুলে নিলেন। সন্তু ফিসফিস করে জোজোকে বলল, চল আমরা উপরে যাই। টোস্ট, অমলেট আর কফি খাওয়ার পর কাকাবাবু বাইরে বেরোনোর পোশাক পরে নেমে এলেন নিচে। বুলবুলি পিসি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ছোড়দা, তুমি বেরোচ্ছ? কোথায় যাচ্ছ? কাকাবাবু ঝাঁঝের সঙ্গে উত্তর দিল, কোথায় যাচ্ছি মানে? আমি তো পুলিশের কাছে যাব না, বিল্টুদের বাড়ির দিকেও যেতে পারবো না। তাহলে আমি কি নিজের বাড়িতে বন্দি হয়ে থাকবো নাকি? এই একটু ঘুরে আসছি। দরজা খুলে কাকাবাবু বেরিয়ে এলেন রাস্তায়। এদিক ওদিক তাকিয়ে দেখলেন, বাড়ি থেকে কোথাও যেতে হলে তিনি সাধারণত ট্যাক্সি নেন। বাসের ভিড়ে তার অসুবিধে হয়। আজ ট্যাক্সি না দেখে খানিকটা হেঁটে এলেন পার্কের কাছে। একটু দাঁড়াতেই সেখানে একটা দোতলা বাস এসে থামলো। এখন বেলা 11:30, তবু বাসে বেশ ভিড়। কাকাবাবু ক্র্যাচ দুটো নিয়ে সাবধানে বাসে উঠলেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রইলেন বাসের হাতল ধরে। কিছু দূর গিয়ে বাস বদল করে আর একটা বাসে উঠলেন কাকাবাবু। তারপর নামলেন খিদিরপুরের কাছে। এদিক ওদিক তাকিয়ে বুঝতে চাইলেন কেউ তাকে অনুসরণ করছে কিনা। কেউ নেই। খানিকটা হেঁটে একটা গলির মুখে এসে তিনি একটা বাড়ির গেটের কাছে থামলেন। বেশ উঁচু লোহার গেট, ভেতরে মোরাম ঢালা একটু রাস্তা, তারপর শ্বেত পাথরের সিঁড়ি। বাড়িটি বেশ বড় আর পুরনো। এক পাশ দিয়ে দেখা যায় গঙ্গা নদী। গেটের পাশে দাঁড়িয়ে আছে বেশ লম্বা চেহারার পাগড়ি পরা দারোয়ান। কাকাবাবু শার্টের পকেট থেকে একটা কার্ড বার করে দারোয়ানকে দিয়ে বললেন, আমি জগৎ মল্লিকের সঙ্গে দেখা করতে চাই, এই কার্ডে আমার নাম লেখা আছে। দারোয়ান গেট না খুলে কার্ডটা নিয়ে বাড়ির ভেতর চলে গেল। একটু পরে ফিরে এলো সঙ্গে আর একজন লোক নিয়ে। ধুতি পরা, শার্ট পরা সেই লোকটি কাছে এসে ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি সত্যিই রাজা রায়চৌধুরী? মল্লিকবাবুর সঙ্গে দেখা করতে এসেছেন? কাকাবাবু মুখে হাসি ফুটিয়ে বললেন, সত্যি না তো মিথ্যে হবে কেন? হ্যাঁ, আমি রাজা রায়চৌধুরী। মল্লিকবাবু বাড়িতে আছেন নিশ্চয়ই। লোকটি দারোয়ানকে গেট খুলে দেওয়ার ইঙ্গিত করে কাকাবাবুকে বলল, আসুন। একটা মস্ত বড় বসার ঘরে কাকাবাবুকে বসিয়ে লোকটি ভেতরে চলে গেল। কাকাবাবু দেওয়ালের ছবিগুলো দেখতে লাগলেন। খানিক পরে লোকটা ফিরে এসে জিজ্ঞেস করলো, বাবু আছেন 3 তলার ঘরে, এখন নামতে পারবেন না, আপনি সেখানে যেতে চান? কাকাবাবু বললেন, হ্যাঁ যেতে চাই, শুধু সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা হবে, আস্তে আস্তে উঠব। বাইরে একটা লম্বা বারান্দা, এক পাশে উঠোন। সিঁড়ির পাশে এসে লোকটা বলল, আপনাকে কষ্ট করতে হবে না, লিফট আছে পাশেই। কাকাবাবু বললেন, এটা নতুন, আগে ছিল না। উপরে উঠে এসে কাকাবাবুকে লোকটি নিয়ে এলো আর একটি ঘরে। এটাও একটা বসার ঘর, সোফা দিয়ে সাজানো। জানলা দিয়ে দেখা যায় গঙ্গা দিয়ে যাচ্ছে স্টিমার। ঘরে কেউ নেই। কাকাবাবুকে বলা হলো কোণের দিকের একটা সোফায় বসতে। কাকাবাবু বসতে যেতেই লোকটি হঠাৎ পিছন থেকে জাপটে ধরল কাকাবাবুকে। তারপর এক হাতে কাকাবাবুর গলাটা পেঁচিয়ে ধরে অন্য হাতটা ঢুকিয়ে দিল তার প্যান্টের পকেটে। কাকাবাবুও চোখের নিমেষে লোকটির সেই হাতটা ধরে এমন জোরে মুচড়ে দিল যে লোকটা যন্ত্রণায় আ আ করে উঠল। কাকাবাবু লোকটিকে ঠেলে সরিয়ে দিয়ে বললেন, ছি, অন্য লোকের পকেটে ওরকমভাবে হাত দিতে নেই। আমার রিভলভারটা বের করে নেওয়ার তাল করেছিলে তো, সেটা মুখে বললেই হতো। পাছে রাগের চোটে কাউকে আজ গুলি করে ফেলি,
তাই রিভলভারটা আমি সঙ্গেই আনিনি। এই দেখো। কাকাবাবু সব পকেট উল্টে দেখালেন। তখনই একদিকের পর্দা সরিয়ে ঢুকলেন জগৎ মল্লিক। খুব ফর্সা রং, লম্বা চেহারা, পুরুষ্ট গোঁফ আছে, একটু একটু টাক পড়তে শুরু করেছে, কোঁচানো ধুতি আর ফিনফিনে সাদা পাঞ্জাবি পরা। জগৎ মল্লিক দাঁড়িয়ে থেকেই বললেন, আমি এখনো যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সত্যি রাজা রায়চৌধুরী এসেছেন নিজের ইচ্ছেতে এই বাঘের গুহায়? কাকাবাবু হেসে বললেন, না, বাঘের গুহা হবে কেন? এটা আপনার মতো একজন বনেদি মানুষের বাড়ি। এ বাড়িতে তো আমি আগেও এসেছি, তাই না? জগৎ মল্লিক বিদ্রূপে সুরে বললেন, আপনাকে যদি মেরে ফেলি, কে আপনাকে বাঁচাতে আসবে? রিভলভারও তো সঙ্গে আনেননি শুনলাম। কাকাবাবু বললেন, অমনভাবে কি মানুষকে মেরে ফেলা যায়? আপনি বড়জোর চেষ্টা করতে পারেন। চেষ্টা করলেই যে পারবেন তারও তো কোনো মানে নেই। আমার আবার বেঁচে থাকার একটা আশ্চর্য ক্ষমতা আছে। যাই হোক, বসুন বসুন, আপনার সঙ্গে কাজের কথা আছে। জগৎ মল্লিক ধমক দিয়ে বলল, বাজে কথা ছাড়ুন, আপনার সঙ্গে আবার কাজের কথা কি? আপনাকে দেখেই রাগে আমার গা জ্বলছে। আপনাকে খুন করে গঙ্গার জলে ভাসিয়ে দিতে ইচ্ছা করছে। কাকাবাবু বললেন, মৃতদেহ হয়ে গঙ্গার জলে ভাসার একটুও ইচ্ছা নেই আমার। এখন আমার কথা শুনুন, তাহলে আপনার রাগ কমে যাবে। জগৎ মল্লিক গর্জন করে বললেন, রাগ কমবে মানে? আপনার জন্য আমি 5 বছর জেল খেটেছি, ছাড়া পেয়েছি মাত্র 7 দিন আগে। জেলে বসে প্রতিটা দিন আমি ভেবেছি রাজা রায়চৌধুরীর ওপর আমি প্রতিশোধ নেবই নেব। প্রাণে না মারলেও একটা পা খোঁড়া করে দেব, আর একটা পা খোঁড়া করে দেব। কাকাবাবু বললেন, সে যখন দেবার তখন দেবে। আপনি জেল খেটেছেন, দামি দামি সব মূর্তি বিদেশে পাঠাতে গিয়ে ধরা পড়েছেন বলে। জগৎ মল্লিক বললেন, আপনি আমাকে আর আমার ভাইকে ধরিয়ে দিয়েছেন? কাকাবাবু বললেন, ওইসব অসৎ কাজ না করলে ধরা পড়ার কিংবা জেল খাটার প্রশ্নও ছিল না। যাই হোক, মল্লিক বাবু, আপনারা কি এখনো ছোট ছেলে মেয়েদের চুরি করে তাদের মেরে ফেলার ভয় দেখিয়ে বাবা মায়ের কাছ থেকে মোটা টাকা আদায় করার কারবার করছেন? রাগে জগৎ মল্লিকের ফর্সা মুখখানা লাল হয়ে গেল। আবার তিনি গর্জন করে বললেন, কি আমরা ওসব নোংরা কাজ করি? কখনো না। বিদেশে মূর্তি চালান দেওয়া আমাদের অনেক দিনের ব্যবসা। তার মধ্যে কোনটা চোরাই আর কোনটা পাঠানো বেআইনি তা আমরা জানবো কি করে? ছোট ছেলে মেয়ে বিক্রির মতো কুৎসিত কাজ আমরা কখনো করি না। কাকাবাবু বললেন, আমারও তো তাই ধারণা। টাকার জন্য আপনারা অত নিচে নামবেন না। কিন্তু কারা এই নোংরা কাজ করছে তাদের নিশ্চয়ই আপনারা চেনেন। জগৎ মল্লিক বললেন, ওই রকম 2-1টা দলের কথা জানি বটে। কাকাবাবু বললেন, একটা ছোট্ট ছেলে, 8-8.5 বছর বয়স, সে আমার খুবই প্রিয়। ছেলেটি খুব গুণীও বটে, তাকে এই রকম একটা দলে ধরে নিয়ে গেল। ছেলেটির কোনো ক্ষতি হলে আমি কিছুতেই সহ্য করব না। কোন দল ওই ছেলেটিকে ধরে রেখেছে সে খবর আপনারা নিশ্চয়ই চেষ্টা করলে জানতে পারবেন। আজকের মধ্যে সেই দলটার নাম আমাকে জানালে আমার খুব উপকার হয়। জগৎ মল্লিক বললেন, আপনার উপকার হয়? চেষ্টা করলে খবরটা আমরা জানতে পারি, কিন্তু আপনার সেই উপকার আমরা করব কেন? কাকাবাবু বললেন, তার বদলে আমিও আপনাদের এমন একটা উপকার করতে পারি। এমন সময় কে যেন হুঙ্কার দিয়ে উঠল, কই কই, কোথায় সে? পারতটা সরিয়ে ঢুকলো আর একজন লোক, ঠিক থিয়েটারের মতো। লোকটার চেহারা হুবহু জগৎ মল্লিকের মতো, শুধু ধুতি পাঞ্জাবির বদলে শার্ট প্যান্ট পরা। বোঝাই যায় এরা যমজ ভাই। এর নাম মাধব মল্লিক। মাধব মল্লিকের হাতে একটা ঝকঝকে তলোয়ার। সেই তলোয়ার তুলে তিনি বললেন, এই যে সত্যিই রাজা রায়চৌধুরী, এবার ঘচাং করে ওর মুন্ডুটা এক কোপে কেটে ফেলবো। কাকাবাবু শান্তভাবে বললেন, নমস্কার মাধববাবু, বসুন, কথা আছে। মাধব মল্লিক বিকৃত গলায় বললেন, কথা? কোনো কথা নেই। এখন
আমি রক্ত গঙ্গা বইয়ে দেব। এই জন্য আমরা দু ভাই জেল খেটেছি। মাধব মল্লিক খুব কাছে এগিয়ে আসছে দেখে কাকাবাবু উঠে দাঁড়ালেন। ক্রাচ তুলে নিয়ে আটকালেন মাধব মল্লিকের হাতের ওপর উদ্ধত তলোয়ার। মাধব মল্লিক আবার মরার চেষ্টা করতেই কাকাবাবু আটকালেন। এই রকম 2-3 বারের পরে কাকাবাবু ওর ডান হাতের কবজিতে এত জোরে মারলেন যে তলোয়ারটা খসে পড়ে গেল মেঝেতে। কাকাবাবু সেটাকে দূরে সরিয়ে দিয়ে বললেন, মাধববাবু, তলোয়ার শুধু হাতে ধরলেই হয় না, ভালো করে চালানো শিখতে হয়। ওসব না শিখে রাজা রায়চৌধুরীকে আক্রমণ করা যায় না। বসুন, এখন কাজের কথা হবে। এবার জগৎ মল্লিকও বললেন, বসো মাধব, উনি কি বলছেন একবার শুনে নিন। মাধব মল্লিক ডান হাতটা নাড়তে নাড়তে ফু দিতে লাগলো। কাকাবাবু বললেন, ছেলেটির নাম বিল্টু, নাম নীলোধ্বজ। 3 দিন আগে তাকে ধরে নিয়ে গিয়েছে। কারা তাকে চুরি করেছে, কোথায় তাদের আসল ঘাঁটি, এসব আমার জানা দরকার। জগৎ মল্লিক বললেন, ধরুন আপনাকে জানালাম, তার বদলে আমাদের কি উপকার করবেন? কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনার ছেলে বিশ্বজিৎ এখন কোথায়? জগৎ মল্লিকের মুখখানা যেন একটু ম্লান হয়ে গেল। আস্তে আস্তে তিনি বললেন, সে কোথায় তা তো আমি জানি না। কাকাবাবু বললেন, সে কোথায় তা আপনারা ঠিকই জানেন, আমিও জানি। আপনারা তাকে লুকিয়ে রেখেছেন। অত অল্প বয়সে সে লেখাপড়া ছেড়ে বাজে দলের সঙ্গে মিশে একেবারে বকে গিয়েছে। 3টে পেট্রোল পাম্প ডাকাতির ব্যাপারে সে জড়িত। কোচবিহার বিখ্যাত মদন মোহনের মূর্তি সে চুরি করে কোথাও লুকিয়ে রেখেছে। সেখানকার মন্দিরের এক পুরোহিতের সে 3খানা দাঁত ভেঙে দিয়েছে। পুলিশ তাকে খুঁজছে হন্যে হয়ে। ঠিক বলছি কি না? 2 ভাই জগাই মাথায় চুপ করে বসে রইলেন। কাকাবাবু বললেন, বেশি দিন সে ফেরার হয়ে থাকতে পারবেন না। ধরা সে পড়বেই, মাত্র 23 বছর বয়স। এই বয়সে সে জেলে গিয়ে পাকা পাকা ক্রিমিনালদের সঙ্গে মিশে নিজেও পাকা ক্রিমিনাল হয়ে উঠবে। আপনারা তাই চান? জগৎ মল্লিক জিজ্ঞেস করলেন। আপনি কি চান বলুন তো, খুলে বলুন না। কাকাবাবু বললেন, আমি তাকে সৎ পথে ফেরাতে চাই। জেলে পাঠালে সেটা হবে না, বরং এবারের মতো তাকে ক্ষমা করে দিলে আপনারা চেষ্টা করে তাকে বিদেশে পাঠিয়ে দিতে পারেন। সেখানে আবার পড়াশুনো শুরু করতে পারবে। অন্য রকম পরিবেশে সে আর অপরাধের পথে যাবে না। আমি ব্যবস্থা করব যাতে পুলিশ তাকে না ধরে এবারের মতো শুধু মদন মোহনের মূর্তিটা ফেরত দিলেই তাকে ক্ষমা করা হবে। জগৎ মল্লিক বললেন, আপনি সত্যি সত্যি সে ব্যবস্থা করে দিতে পারবেন? আপনি বাঁচাতে পারবেন আমার ছেলেটাকে? কাকাবাবু বললেন, মানুষকে শাস্তি দেওয়ার বদলে তাকে ভালো পথে ফেরানোর আনন্দ তো বেশি। আমি কথা দিচ্ছি, পুলিশ তাকে এবার ধরবে না। তবে যদি সে কোনো রকম কুকাজ করে তবে তার ডবল শাস্তি হবে, এটাও ঠিক। জগৎ মল্লিক বললেন, না না, তাকে আমরা জার্মানি পাঠিয়ে দেব। আপনার এই কথার ওপর নির্ভর করা যায়? কাকাবাবু বললেন, রাজা রায়চৌধুরী কোনো কথা দিলে তার খেলাপ করে না কখনো। বিশ্বজিৎ সম্পর্কে নিশ্চিন্ত থাকতে পারো। আমার ওই খবরগুলো আজ বিকেলের মধ্যে চাই। জগৎ মল্লিক বললেন, আজ বিকেলের মধ্যে পারবো কিনা জানি না, কিছু তো সময় লাগবেই। কালকের মধ্যে সব জেনে যাব আশা করছি। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একেবারে পাকা খবর চাই। দলের পান্ডা কে আর কোথায় তাদের ঘাঁটি? জগৎ মল্লিক বললেন, যেমন ভাবেই হোক সেসব খবর আমি জোগাড় করবই। আমার ছেলেকে আপনি বাঁচান। কাকাবাবু মাধব মল্লিকের দিকে তাকিয়ে বললেন, আপনার কবজিতে একটা কিছু মলম লাগান, নইলে কিন্তু ওই জায়গাটা ফুলে যাবে, খুব ব্যথা হবে। আমার আজকের 2য় পর্বটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।